নায়িকা নাসরিন কেন তিনি হসপিটালের মধ্যে পেটে হাত দিয়ে অঝরে কাঁদছিলেন, আর নায়িকা নাসরিনের সাথে খলনায়ক ডিপজল এমন কি গোপন কাজ করেছিল যেটা বলতে গিয়ে সে কান্নায় ভেঙে পড়লেন, আর নায়ক সালমান শাহের সাথে তার কি সম্পর্ক ছিল যেটা তিনি বললেন, কোন গানটির কারণে তার পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়, আর দিলদার ভাই তাকে কিভাবে অপব্যবহার করেছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি নায়িকা নাসরিনের সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা আপনাদেরকে দেখাবো যেগুলো দেখার পর সত্যিকারে আপনি কেঁদে ফেলবেন যে নায়িকাদের জীবনে কত খারাপ কাণ্ড ঘটে। তো বন্ধুরা, সেগুলো দেখে নি। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে ডিপজল ভাই কিভাবে তার সাথে কোনো খারাপ কাজ করেছিল। কুতকুতি মেয়ে একটা গান, আমার ডিপজল ভাইয়ের সাথে সুপার হিট একটা গান, মানুষ দেখে ওটা, পুরো মানুষ মনে রেখেছে গান, ওই কুতকুতি মেয়ে। আমি তখন ডিপজল ভাইকে চিনি না, সে একজন আর্টিস্ট কিবা সে কে। আমি যখন সাভারে গেলাম শুটিং এ তার বাসায়, তখন আমাকে মেকআপ রুমে মেকআপ দিচ্ছি, গানটা বাজাচ্ছে আর লিখছে। আমাদের সিস্টেমটা এরকমই ছিল। তখন আমি শুনে বলতেছি, এটা কেমন একটা গান, কার এই গান? নাসরিন আপা আপনার? আমি নো নেভার, আমি গান করবো না, আমি চলে যাবো। আমি গাঠি টাঠি নিয়ে একেবারে রেডি, আমি চলে আসবো। তখন তো আমার গাড়ি ছিল না, সিএনজি, তখন সিএনজিও ছিল না, বেবি। হ্যাঁ, তখন আনতে প্রোডাকশনের ছেলেকে পাঠিয়েছি। আর সাভারে ওই সময় কিন্তু অ্যাভেলেবেল না, গাড়ি পাওয়া যায় না। আপনারা জানেন ডিপজল ভাইয়ের বাসা থেকে এই রিক্সায় এসে মেন রোডে দাঁড়িয়ে থাকতে হতো, ওখান থেকে তারপরে অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকলে তারপরে পাওয়া যেত। এর মধ্যে আমাকে আমাদের ফাইট ডিরেক্টর যে আরমান ভাই আর অনেকেই বলতেছে যে আরে করেন এটা ডিপজল ভাইয়ের সাথে। আমি ডিপজল ভাই আবার কে? ডিপজল ভাইয়ের চিনেন নারী, তার সাথে গান, এটা সুন্দর গান। তাহলে না, আমি করবো না। তারপরে ডিপজল ভাইয়ের কানে হয়তো গেল, তারপরে আমাকে ডাকালো ডিপজল ভাইয়ের ড্রয়িং রুমে। আমি গেলাম, তারপর বলে কি বাবু তুমি গানটা করবো না? আমি না ভাইয়া, গানটা না, মেয়ের কোনো লিপ নেই আর ইয়ে নেই, আর গানটা আমার ভালো লাগে না শুনতে। মানে তখন কিন্তু এই যে আস্তে আস্তে শুরু হলো বিষয়গুলো, কিন্তু আমি প্রথমেই শুনে আমি অ্যাকসেপ্ট করিনি। তারপর বলে কি না করো, তুমি করো। কিন্তু ভাইয়া এত সুন্দর করে আমাকে বলছে, আর উনাকে মানুষ দেখলে ভয় পায়, আমি একটু ভয় পেয়েছি, কিন্তু উনি যে বিহেভটা করেছে আমার সাথে এত সুন্দর করে, যে বাবু করো, কোনো সমস্যা নেই, এটা সুন্দর একটা গান, তুমি করো, কিচ্ছু হবে না, ভাইয়া তোমাকে আছি, ভাইয়া হেল্প করবো, তুমি কোনো সমস্যা নেই। উনার বিহেভ দেখে, ভাইয়ার এত গুড বিহেভ দেখে আমি বললাম যে ঠিক আছে। পরে আমি গানটা শুরু করলাম। এই তো আস্তে আস্তে এইভাবে শুরু হলো। সেই গানটা যদি আপনি এখন দেখেন, আপনার কি কোনো আফসোস কাজ করে যে আমি ওই গানটা না করলেও পারতাম? হ্যাঁ, শুধু ওই গানটা কেন, এরকম আমার না হলে 200-300 গান আছে, দেখে আফসোস হয় যে। কিন্তু আফসোসের সাথে সাথে আমি জানি ওগুলোর সাথে আমরা কত যুদ্ধ করেছি। আমি করব না, না করলে নাই, যাও অন্য কাউকে নিয়ে আসবো। আমি তো শিল্পী, আমি তো ওইটা ছাড়া কিছু বুঝি না, আমি তো অন্য কোনো কাজে জড়িত হতে পারবো না। কেমন সে কেমন ছবিরও তো নায়িকা আপনার শাবনাজ আপু থাকার কথা, শিডিউলের কারণে সে হলো না। পরে সোহান ভাই ডিসাইড করলো, হ্যাঁ মিলেনি, সেই কারণেই, আর গল্প হয়তো পছন্দ নেই, সেই কারণেই কিন্তু ওই ছবিটা পরে নতুন নায়িকা খোঁজা। তারপরে কিন্তু সোহান ভাই মৌসুমী আপা, সেটা বেশি দিনের কথা না, 2-3 মাস এদিক সেদিক। আচ্ছা, সো আমরা কোন সময়টা এসেছি? সোনালী একেবারে একটা ড্রিম, ওই মানে ভালো একটা সময় এসেছি। বেশি পরিমাণে চলচ্চিত্র দেখতো, বাংলা চলচ্চিত্র, আর ভালোবাসতো। কিছুদিন আগে, কয়েক বছর আগে বেদের মেয়ে জ্যোৎস্না মুক্তি পেয়েছিল, প্রায় 1400 সিনেমা হলে সেটি মুক্তি পেয়েছিল। সে ছবিটা আমি দেখেছি, সেটা কত সময় রিলিজ হয়েছে সেটা আমি জানি না, আমার মনে নেই, কিন্তু ওই ছবি দেখেই আমি কিন্তু সিনেমার আসার, কিবা একটা নায়িকা হব, কিবা নায়িকাদের মতো করে সাজবো, অঞ্জু আপুর ওই গেট আপ দেখে কিন্তু আমার কাছে একটা ছবি আছে, দেখাবো না, লজ্জা লাগে, এত সুখ না এরকম হতে পেরেছিলেন না, সেরকম নায়িকা আমি হইনি, যেটা সত্যি কথা। তো আপনি তো অনেকদিন ধরে ছিলেন, অনেকদিন স্বপ্ন ছিল, হ্যাঁ অনেকদিন থাকলেই কি একটা কিছু হওয়া যায়। এই জায়গাটা না খুব ডেঞ্জারাস, বুঝছেন? এই জায়গাটার বাইরে ওই বিধাতা যতটুকু দিবে, ওর বাইরে আমি যেতে পারবো না। আমি যতই যুদ্ধ করি, আপনি যত যুদ্ধ করেন, বিধাতা এখানে যতটুকু আমাকে দিয়েছে আমি ওর বেশি পারবো না। তবে আমি শুক্রিয়া, যতটুকু আমাকে দিয়েছে আমি শুক্রিয়া আদায় করি। তারপরে মাঝে মাঝে ফিল করি এইসব মন্তব্য যখন সাধারণ মানুষ করে আমাদেরকে নিয়ে, বিশেষ করে করে, তখন খুব কষ্ট লাগে যে সাধারণ জীবন যেমন করলেই মনে ভালো হতো, মানুষ সুযোগ পেত না এত কথা বলার। কারণ আমি যে সময়টা এসেছি, কোন ধরনের মন্তব্য আপনাকে বেশি আহত করে? দর্শক তো অনেক ধরনের মন্তব্য করে,
দর্শক ইভেন আজকের এই ভিডিওটা দেখার পরেও অনেকে খুব পছন্দ করবে পুরো ভিডিওটা, আবার অনেকে অপছন্দ করবে। এই যে বলে যে কোন ধরনের মন্তব্য এরা আপনাকে আহত করে বেশি? কি কি সমস্ত ড্রেস পরতো, কি সমস্ত অশ্লীল গান করতো, হ্যাঁ কি সমস্ত ছবি করতো, হ্যাঁ আসলে কি এটা আমরা করতাম? আচ্ছা, ব্যক্তি নাসরিন, ধরেন আপনি চলচ্চিত্রের সঙ্গে সংযুক্ত নন, আপনি যে ধরনের নাচের কথা বলছেন বা গানের কথা বলছেন, আপনি এই ধরনের গান করেননি। আপনি ব্যক্তি নাসরিন, একজন সাধারণ মানুষ বলছি আমি। সেই সাধারণ মানুষ যদি হলে যায়, আপনি ব্যক্তি নাসরিন যদি হলে গিয়ে আপনার পর্দার নাসরিনকে দেখলে আপনার কেমন লাগতো? বা যে সাধারণ মানুষ, ওই যে যেটা আপনি যেটা বলছিলেন, সাধারণ মানুষ হয়তো মন্তব্য করে যে কি ধরনের গানে তারা অভিনয় করতো। আমি একটা কথা বলি, বলুন, হ্যাঁ। এগুলোর জন্য একটা শিল্পী পারবো না। এখন জানবো নায়িকা নাসরিনকে সালমান শাহ সম্পর্কে কোন এমন গোপন কথা খুলে বলল। আমাকে তো মোটকি ছাড়া কথাই বলতো না, সারাক্ষণ মোটকি। ঝগড়া হয়েছিল ফার্স্ট কেয়ামতে। আমি তখন নাসরিন হইনি, দিলদারের ভাইয়ের নায়িকাও হইনি, আমরা ওই যে সাইড অভিনয় করি। তখন ওই গাছের নিচে দাঁড়িয়ে আছি, এই বেলা যাচ্ছে শাবনুর আপু, মৌসুমী আপুর সাথে একটা পিকনিকের সিন ছিল, প্লেট খেলা। তো সন্ধ্যার পরে তাদের একটা গান ছিল, ওই যে ট্রলিতে করে হ্যাঁ মেরে হোম সাফার, ওই গানটা ছিল। তো আমি দাঁড়িয়ে আছি, তো মিঠু ভাই আমাকে দেখে একটু পছন্দ করেছিল। তো তখনও তার বয়স কম, আমিও ছোট, তো আমাকে তার একটু ভালো লেগেছে। তো বলতেছে, সালমান ভাইকে বলতেছে গুলগুলাটারে দেখ। তো সালমান ভাই গুলগুলা নেই বলে বলতেছে মোট কি, আমি কে রে? তো দেখি সালমান ভাই আর মিঠু। তো আমি আসি ঢিল মারবো, কিন্তু তা আবার যখন মোট কি করছে ঢিল মারতে গেছি, মিঠু আর সালমান ভাই কি করছে, পেয়ারা গাছ ছিল ওখানে ছোট ছোট, লাভ দিয়ে দুজনে পেয়ারা গাছের উপর উঠছে। আমি ঠিকই মেরে দিছি, ভাইয়ার সাইড দিয়ে চলে গেছে। তখন সোহান ভাই বলে এই বে, আমাকে একটা ধমক দিচ্ছে, আমি একটু ভয় পেয়েছি। পরে আমাকে বলে রিল্যাক্স ভাইয়া বলতেছে। তারপর আবার যাওয়ার সময় বলে কি মোট কি। আর বন্ধুরা, নায়িকা নাসরিনের সাথে ঘটে যাওয়া সেই নাচ দেখে নেব যেখানে তার বাচ্চা নষ্ট হয়েছিল। এখন আমরা নায়িকা নাসরিনের মিডিয়া জগৎ ছাড়ার সেই কষ্টকর ঘটনাগুলো জেনে নেব, কেন তিনি মিডিয়া ছেড়ে দেন। দিলদারের নায়িকা নাসরিনকে তো অনেকেই চেনেন, কিন্তু কি ঘটেছিল তার জীবনে সেটা জানেন কি? বর্তমানে তিনি কি করছেন, কোথায় আছেন, কি বা তার পরিণতি, সেই সম্বন্ধে জানবো আজকে। 90-এর দশকে নায়িকাদেরকেও রীতিমতো টক্কর দিয়ে বেড়াতেন দিলদারের নায়িকা নাসরিন। কখনো তাকে দেখা গিয়েছে খোলা পোশাকে গানের দৃশ্যে উষ্ণতা ছড়াতে, কখনো আবার তিনি আবেগী চরিত্রে অভিনয় করে দর্শকদের চোখের কোণে জল এনে দিয়েছেন। সে সময় দিলদারের নায়িকা হিসেবে তাকে পরিচয় করিয়ে দিয়ে মাইকে সিনেমার প্রচার পর্যন্ত চালানো হতো। অথচ সেই নাসরিন আজ কোথায়, কিভাবে বা আছেন, কেমন দিন পার করছেন তিনি? 1992 সালে অগ্নির শপথ ছবির মধ্য দিয়ে রূপালী পর্দায় অভিষেক হয় তারপর কৌতুক অভিনেতা টেলিসামাদের সঙ্গে জুটি হয়ে আলোচনায় আসেন তিনি। 90-এর দশকের প্রায় সব ছবিতে দেখা মিলত তার। নানা রকম চরিত্রে হাস্যরসাত্মক শো নিয়ে হাজির হতেন তিনি। কমেডির পাশাপাশি কিছু নেগেটিভ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন ঢাকাই সিনেমার এই অভিনেত্রী। আর দর্শকদের কাছে তাই প্রিয় এক নাম নাসরিন। এমনকি শুধুমাত্র দিলদার আর নাসরিনের রসায়ন পর্দায় উপভোগ করতে সে সময় হাজার হাজার মানুষ হলে এসেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, কাছের মানুষদের কাছ থেকে বারবার তিনি ছলনার শিকার হয়েছেন, তাই নায়িকা হতে পারেননি। অনেক বড় নায়কও তার সাথে কপটতা করেছেন। তিনি বলেছেন, আজকালকার মেয়েদের মতো অতটা বুদ্ধিমান ছিলাম না, নিজের প্রতি যত্নশীল ছিলাম না, অনেক সুযোগ হেলায় হারিয়েছি। একসময় আফসোস হতো, এখন আর হয় না। তবে যেভাবে আল্লাহ রেখেছেন সেভাবেই খুশি। তবে কষ্ট হয় সিনেমার এই অবস্থা দেখে। সিনেমা নেই, কাজ নেই, আমার মতো শিল্পীদের করুণ দিন যাপন করতে হচ্ছে। কাজ না থাকলেও নায়ক নায়িকাদের দিন তো ঠিকই চলে যাচ্ছে। ফিতা কেটে কিংবা নানা রকম ব্যবসা বাণিজ্য করে তারা তো ঠিকই রয়েছে। কিন্তু দরিদ্র শিল্পীরা যারা অতিরিক্ত অর্থের জন্য কাজ করতেন, তাদের বর্তমান অবস্থা খুবই নাজুক। নিজের ব্যাপারে তিনি জানান, আজকাল স্টেজ শো করে জীবনযাপন করছেন তিনি। কোনো মতেই সংসারটা চালিয়ে নিচ্ছেন এভাবেই। নাসরিন বলেন, আমি অনেকদিন অপেক্ষায় থেকেছি, অবশেষে সিনেমার পরিচিতিটা কাজে লাগিয়ে স্টেজ শো করে জীবন চালাচ্ছি। আবেগপ্রবণ হয়ে নাসরিন আরো বলেন, একটা শো করতে গিয়ে ঢাকার বাইরে এক হল মালিকের সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছিলেন। তিনি বলেছিলেন, আপা, আজ তোমাদের ছবি নেই বলে হল বন্ধ হয়ে গিয়েছে। সোনালি সেই দিনগুলো আর নেই, শুধুমাত্র নাসরিনের জীবনের খাতাতেই আজ রয়ে গেল স্মৃতি হয়ে। এখন কেবল সন্তানদের মানুষ করতে চান তিনি, নিজের স্বপ্নগুলো তাদের মধ্য দিয়ে পূরণ করতে চান।
তার রয়েছে এক মেয়ে এবং এক ছেলে। নাসরিন তার ভক্তদের কাছে আকুতি জানান, স্বামী আর সন্তানদের নিয়ে তিনি যেন সুখে শান্তিতে জীবনটা কাটাতে পারেন। সন্তানদেরও কি অভিনয়ের পর্দায় দেখতে চান? এমন প্রশ্নের জবাবে চলচ্চিত্রের অবহেলিত নাসরিন জানান, আল্লাহর কাছে একটাই চাওয়া, সন্তানেরা যেন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে, তারা যেন কোনোদিন কাউকে অবহেলা না করে। আর দিলদার ভাইয়ের সম্পর্কে তিনি কি গোপন কথা খুলে বললেন? এখন আমাকে আমার হাজবেন্ড আমার বাচ্চা নিয়ে বের হলে বললো যে দিলদারের নায়িকা, দিলদারের বউ। কিন্তু আপনি তো সেই সময় জনপ্রিয় হয়েছিলেন, কাজ পেয়েছিলেন দিলদার ভাইয়ের কারণে। না, দিলদার ভাইয়ের কারণে না। দিলদার ভাই আমাকে জুটি নিয়ে বরঞ্চ দিলদার ভাই বেশি ফেমাস হয়েছে, তার লাভ হয়েছে, আমার কিন্তু লাভ হয়নি। তাহলে আপনাকে সবাই ব্যবহার করেছে, আমার হিসাবে তাই। আপনি কাউকে ব্যবহার করতে পারলেন না? না। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নায়িকা নাসরিনের সেই ইন্টারভিউটি আপনাদেরকে দেখাবো যে কিভাবে নায়করা তাকে অপব্যবহার করত। তিনি সব ইন্টারভিউয়ের মধ্যে খুলে বললেন। চলুন সেই ইন্টারভিউটি দেখে নি তাহলে। আমি হয়তো আইটেম সঙ্গে কাজ করছি, কিন্তু পোশাকগুলো আরেকটু মানে আটকে উঠেছি যে পোশাকটা এরকম ছিল। আমি জানি এটা কতটুকু খারাপ লাগবে, অত বড় একটা স্ক্রিনে কিভাবে আসে আমি নিজেও অনেক সময় লজ্জা পাই। আমার নিজেরও লজ্জা লাগে। আমি এই জগতের মানুষ না, স্রষ্টা আমাকে কেন এনেছে আমি জানি না। আমার চিৎকার কান্না শুনে নেই কেউ, হ্যাঁ, কিন্তু আমার পোশাকটা দেখেছে। 2 বছর আগে সাকিব ভাইয়ের এই জায়গাটায় আসা উচিত ছিল। যখন সে মার খেয়েছিল এফডিসিতে, তখন তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। সিনিয়র আর্টিস্ট মারা গেছেন, তার লাশটা এফডিসিতে নেওয়া হয়েছে, কিন্তু সেখানেও শাকিব খান এসে একবার দেখে যায়নি। আমি মনে করি অভিমানটা ছুঁড়ে ফেলে দিয়ে এখন তার দায়িত্বটা নেওয়া উচিত। এখনকার ফিল্মে দিলদার নাসরিনদের মতো জুটি দেখা যায় না কেন? সালমান ভাই তার সাথে খুব খুনসুটি করতো, আর সালমান ভাইকে খুব মারতো। তাহলে একটু আসেন। দর্শক, ঈদ মোবারক সবাইকে। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নেক্সাস টেলিভিশনের বিশেষ আয়োজন কাট অ্যান্ড কাট। আজকে কাট অ্যান্ড কাট অনুষ্ঠানে আমরা যাকে অতিথি হিসেবে পেয়েছি, তিনি আমাদের সবার পরিচিত মুখ, নাসরিন আক্তার নার্গিস। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। কেমন আছেন আপনি? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঈদ মোবারক। দর্শক আপনাদেরকে ঈদ মোবারক। আমরা অনুষ্ঠানটা শুরু করে দিই। আমাদের একটু ছোট ফর্মালিটিস আছে, সেখানে কাট আছে এবং আনকাট আছে। আমরা দুই জায়গা থেকে প্রশ্ন পিক করতে পারবো। শুধু কাট থেকে তুললে আমাদের সেখানে হচ্ছে একটু এডিট করা চলে, আর আনকাট থেকে তুললে কোন এডিট হবে না। আমরা কোশ্চেনে চলে যাই। ওকে। চলচ্চিত্রের আইটেম সঙ্গে কিভাবে যুক্ত হলেন? যদি এই কোশ্চেনটা অনেকবারই আসলে উত্তর দিয়েছেন আপনি। আমি বলতে পারি না কিভাবে কি হয়েছে। এটা আসলে দিলদার ভাইয়ের সাথে কাজ করার পরে আসলে একটা ছবি ছিল, সালমান ভাইয়া করেছিল, ওই ছবিটার গানটা করছিলাম। স্বপ্না আপা নামের একজন ছিল, তার সাথে আমি একটি গান করছিলাম। তো ওই গানের সময় অনেক ডিরেক্টর আমাকে দেখলেন, দেখে আমাকে চুজ করলেন। ইনস্ট্যান্ট ওখানে আমাকে একটা মানি দিলেন, ড্রেসমেন্টকে পাঠালেন যে ওর মাপ নাও। এইভাবেই আসলে শুরু হয়ে মানে গেছে। নাচ দেখলেন আপনি ভালো নাচ হ্যাঁ। করতেন। নাচ কি শিখেছিলেন? আমি ছোটবেলায় আমার এলাকায় যাদের বিয়ে হতো জোর করে যে ডান্স করতাম গায়ে হলুদে। মানে আর নাচটা আমি অনেক পছন্দ ছিল। চারিপাশে আমার হিন্দু বান্ধবীরা ছিল, ওরা ওদের তো পুজো টুজো হতো, ওখানে আমি ওই পুজোতেই ডান্স করতে করতে আমি এরকমই ডান্স শিখে গেছি আর কি। আচ্ছা, এরপর তো এক চিঠি আপনি আইটেম সঙ্গে কাজ করেছেন এবং কৌতুক অভিনয় শিল্পী হিসেবে আপনি অনেক জনপ্রিয়। আইটেম সঙ্গের পোশাকগুলো দেখে আপনি কান্না করেছিলেন। অনেক আমি ওই মেকআপ সময় তো রুমে একটু আইটেম সংগুলো একটু অশ্লীলতায় ছিল। আপু, অশ্লীলতা আমি- ছিল বলতে কি আসলে ছিলই। আমি মেকআপ রুমে যে কান্না করতাম, সেই কান্নার আওয়াজ জানি আমার বাইরে না যায়, তখন আমি কলটা ছেড়ে দিতাম। কলটার পানিগুলো শব্দ হতো, তখন জানি কানে আমার কান্নার আওয়াজটা কম যেত। তো এই কথাগুলো আপনারা হচ্ছে প্রযোজক আমরা এবং ড্রেস রুমে ডিরেক্টরকে ঢুকে বলেননি যেতাম, যে আমি ড্রেস রুমে ঢুকে আমরা আরেকটু ঠিক কান্না করার জন্য করতাম, যে তখন পোশাক আমাদের ছিল। মেকআপ গুলো নষ্ট হয়ে যেত। হ্যাঁ। তখন আবার আমার মেকআপ টেবিলে বসতে হতো, তখন পিছন থেকে, তখন তো খুবই মানে একদিনে 4-5টা ছবির কাজ করতে হয়। এবার তখন বলতো আপু তাড়াতাড়ি করেন, হ্যাঁ লেট হয়ে যাচ্ছে, কারণ আমার সাথে তো আরও সিনিয়র আর্টিস্ট থাকতো তারা। তখন ওই কোনো রকম মেকআপটা করে দৌড় দিতাম। আর যখনই আমাদের ভালো কোনো সিকোয়েন্স হতো তখন বলতো নিজের ড্রেস নিয়ে আসতে, আর যখনই আইটেম সং হতো তখন তারা বানাতো। তো সেই সময় তো ডিরেক্টরদের সাথে কথা হয়নি যে ভাই আমি হয়তো আইটেম সঙ্গে কাজ করছি, কিন্তু পোশাকগুলো আরেকটু ঠিকঠাক হলে আমাদের হাজার বললো তখন লাভ হতো না, কারণ তারা তো তাদের বিজনেসের কথা চিন্তা করতো। তবে দেখেন, সবচেয়ে বড় কথা সেটা আপনি বাদ দেন, আমি বর্তমানে কি দেখছি, মানে যেই পোশাকে দেখি আমার নিজেরই লজ্জা লাগে। বসুন্ধরা হাতে গেলেও লজ্জা লাগে। এখন দেখি যেসব ড্রেস পরে আসে ক্যামেরার সামনে, এই
আমরা তো শিল্পী, সেটা আমাদের কাজের ক্ষেত্রের জন্য, কাজের জন্য, দর্শককে দেখানোর জন্য, সেটা আমাদের অভিনয়। কিন্তু এখন যেগুলো দেখি সেটা কি অভিনয়, সেটা কাজ, কিভাবে আসে আমি নিজেও অনেক সময় লজ্জা পাই, আমার নিজেরও লজ্জা লাগে। এখন এগুলো বললে আসলে অনেকেই এটা দেখে বলবে কি ঢং করে, আসলে ঢং না। আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে এখন অনেকেই দেখছেন ক্যামেরার সামনে চলে আসে, মনে করে যে এটাই একটা ফ্যাশন, এটাই অনেক কিছু। কিন্তু আমরা যে একটু ছোট পরে ওটা অভিনয়ের জন্য কাজ করেছি, সেটাকে নিয়ে কিন্তু সারা জীবন একটা সিল মেরে দিল। সবকিছু মিলে আসলে একটু আগে যেটা করেছিলেন আপনারা, সেটা হচ্ছে চরিত্রের প্রয়োজনে করেছিলেন, রাইট? ওটা তো আমার নিজের শখের জন্য না, আমার চোখের জল কিন্তু কেউ দেখেনি। বলেন যে সবাই চরিত্রের প্রয়োজনে কিন্তু পোশাকটা রাইট। আমি শুধু বলছি আপু, আমার চোখের জল দেখেনি, আমার চিৎকার কান্না শুনে নেই কেউ, হ্যাঁ, কিন্তু আমার পোশাকটা দেখেছে, আমার ক্যামেরার সামনে যে অভিনয়টা করেছি সেটা দেখেছে। এমনও হয়েছে একটা গান করে কিংবা পোশাকটা আমার ভালো লাগেনি, একটা গান করেছি, 2-4 রাত আমি ঘুমাইনি, মানে আটকে উঠেছি যে পোশাকটা এরকম ছিল, এরকম ছিল, আমার শর্টটা এইভাবে নিয়েছে। অনেক সময় না করতাম, বললো না এইভাবেই দাও। আমি জানি এটা কতটুকু খারাপ লাগবে, অত বড় একটা স্ক্রিনে কেমন দেখা যাবে, আমি জানতাম। এই জন্য ছবি দেখিনি কখনো, আমি শুধু ফুলের মতো বউ ছবিটা দেখেছিলাম, এছাড়া আমি কখনো যে সিনেমা হলে ছবি টবি দেখিনি। লাস্ট আমি সত্তা ছবি পোশাকের জন্য নিজের কাজগুলো আপনি সিনেমা হলে গিয়ে না, আর সময়ও ছিল না, সত্যি কথা বলতে সময় কোথায়। আপনি অনেক সম্মানই নিতেন সেই সময়, আমার মনে হচ্ছে অনেক আগে একবার পত্রিকায় পড়েছিলাম একটা গানের জন্য আপনি ওই সময় খুব ভালো সম্মান নিতেন। ওই সময়ই অনেক, আপনার অনেক ডিমান্ড ছিল তখন। আমরা গল্পগুলো ভুল করেছি, আমি যদি আরো যা নিতাম তার চেয়েও যদি আরো ডাবল যেতাম আমি তখন নিতে পারতাম, কিন্তু আমরা কখনো এইসব চিন্তা করিনি। আমি চিন্তা করছি এভরিডে আমি কাজ করবো, এভরিডে। আর ভয় পেতাম যদি কোনো কিছু ডিমান্ড করি, যদি আমাকে পরে না নেয়। চলচ্চিত্র ছাড়া আমি তো আর কিছু তখন বুঝি না, বিকজ আমি 13-14 বছর বয়সে এসেছি, আমি তো আর পৃথিবীর কিছু দেখিনি, এটাই দেখেছি। 14 বছরে আপনি 14 বছরও না, 13 বছর। হ্যাঁ, তো আমার পৃথিবী ওটাই ছিল। এর বাইরে যে কিছু আছে, কিছু করে খাওয়া যায়, কোনো কাজ আছে, সেটা তো আমি চিনিনি। আর যেখানে আমি আস্তে আস্তে বড় হয়েছি, আমার কাছে ওটাই মেন ছিল। আর অন্য কিছু চিন্তা করার মতো, অনেকে বলে হ্যাঁ তখন আপনারা চলচ্চিত্র ছেড়ে দিতেন। আরে ভাই, চলচ্চিত্র ছেড়ে দিব, আমি তো অন্য কিছু চিন্তামই না, জানতামই না। ইভেন এখনো বলে সময় দিয়ে দিয়েছেন, এক জীবন দিয়ে দিয়েছেন চলচ্চিত্রের জন্য। আর এটা ছাড়া আমি অন্য কোথায় যাব? ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিল্পীদের জন্য শাকিব খানের কি ভূমিকা থাকা দরকার বলে আপনি মনে করেন? বড় স্টার, মেগা স্টার, তো শিল্পী অনেকেই বলে যে শিল্পীদের জন্য আসলে কি করেছি, সে তো একাই অনেক বড় স্টার হয়ে গেছে। তো আমরা তো অনেক শিল্পীরা দেখা গেছে যে এখন চান্স পাচ্ছি না কিংবা কাজ পাচ্ছি না, আমরা কিভাবে জীবনযাপন করব? ওর তো এখানে একটু হলেও দেখা উচিত। তাকে নিয়ে কথা বলা কি আমার সাজবে বলেন? সে এত বড় সুপারস্টার, তাকে নিয়ে অনেক সিনিয়র হলো আসলে, যেহেতু সিনিয়র আর্টিস্ট, সো ওই জায়গা থেকে আপনি বলতে পারেন। আমি তার বয়সে সিনিয়র না, বাট কাজে সিনিয়র। কিন্তু আমরা যখন এসেছি সেও কিন্তু তখন চলচ্চিত্রে আজিজ ভাইয়ের সাথে, হ্যাঁ, তখন তাকে ফোকাস করা হয়নি, বাট সে কিন্তু আমাদের সমান সমানই এই লাইনে। যাই হোক, আমি তাকে নিয়ে শুধু একটা কথাই বলতে চাই, সে কষ্ট করে এই জায়গায় তাকে নিয়ে গেছে। আর প্রত্যেকটি মানুষই চায় যে আমি কষ্ট করে আমি এগিয়ে যাই। দেখা গেছে যে অনেক সিনিয়র আর্টিস্ট মারা গেছেন, তার লাশটা এফডিসিতে নেওয়া হয়েছে, কিন্তু সেখানেও শাকিব খান এসে একবার দেখে যায়নি। অনেকেরই ক্ষোভ তার প্রতি, আপনি কি বলবেন? অনেস্টলি বলবো তার হয়তো অভিমান আছে, অভিমান থেকে এটা হতে পারে। আর আরও অভিমানটা হয়েছে যখন সে মার খেয়েছিল এফডিসিতে শিল্পী সমিতির সামনে, তখন তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি, 2-3 জন ছাড়া। ছোট ছোট জিনিসগুলো জমিয়ে 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 না অনেক বড় কিছু হয়। আমার মনে হয় কি, যখন অনেক বেশি হয়ে গেছে তখন তার কষ্টটা বেশি পেয়েছে, তখন সে ফিল করেছে যে না, এখানে ঠিক আছে, এখান থেকে আমি অনেক কিছু পেয়েছি, কিন্তু আরও কিন্তু আমি সহযোগিতা পেতে পারতাম। এই কারণে ছোট ছোট অনেক সময় নিষিদ্ধ করা হয়েছিল। নাসরিন আপা, আমি আপনার সাথে একমত, কিন্তু অভিমানকে পুষে রেখে যে আমি কারো আর খবরই নিব না, যে এটা কিন্তু ভুল ধারণা। এটা কেন আমি বলি আপু, শুধু শাকিব খান কেন, অনেকেই তো আসেনি। না, ফোকাস তো হয় কেন আপু, যারা একেবারে খুব আর বড় স্টার, মেগা স্টার, তিনি তো ইনি না আসলে অনেকে আসলে উন্মুখ হয়ে তাকিয়ে থাকে। না, দেখেন আমাদের মতো ক্যারেক্টার আর্টিস্টও যখন মারা যায় তখন তো অনেক সময় বলে কি না না দরকার নেই, লাশ আমার দরকার নেই, হ্যাঁ দরকার নেই, মাটি দিয়ে দাও, ঠিক আছে। তো শুধু শাকিব খানকে দোষ দিয়ে তো লাভ নেই, ও আসে না কেন? প্রয়াত দিলদার ভাইয়ের সাথে জুটি বেঁধে কাজ করেছেন, ওনার কোন ব্যাপারটা খুব মিস করেন? মানে রেগে গেলে তোতলা হয়ে যেত, এটা খুব মিস করি। হ্যাঁ, আচ্ছা, রেগে গেলে খুব, মানে কোনো কারণে রেগে গেছে তখন
আর খুব মিস করি যে সালমান ভাই তার সাথে খুব খুনসুটি করতো, আর সালমান ভাইকে খুব মারতো। সালমান বলতো বস 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 বস। এই বিষয়গুলো আসলে অনেক মিস করি, অনেক মিস করি। আপনাকে নিশ্চয়ই অনেক স্নেহ করতেন দিলদার ভাই। খুবই আদর করতে, আবার রেগে গেলে বললাম না যে এটা করতে। এবং সেই সময় আপনাদের আর কি বন্ডিংটা অনেক অনেক ভালো। ছিল, আমি অনেক তাকে মজার ছিল। সত্যি কথা, আমি তাকে মানে ক্যামেরার সামনে আমরা অভিনয় করতাম, ক্যামেরার কাট দেন না আমার বাবা, আমি তাকে এইভাবেই দেখতাম। আমি তার ফ্যামিলির সাথে মিশেছি, তার 2 মেয়ে, তার ভাবি আমাকে মেয়ের মতোই দেখতেন। তার বলতো এটা আমাদের একটা মেয়ে, ছোট মেয়ে। তার যে ছোট মেয়েটা, সে মেয়েটা আমাকে খুবই আদর করতো, লুনা। হ্যাঁ, এরকমই মানে নাম। দিলদার ভাইকে বাবার সম্বোধন করতেন, একদম বাবার right. সমতুল্য হ্যাঁ। ছিল সে। আমি ছোট ছিলাম, কিন্তু আমি ফার্স্ট যখন তার কমলাপুরের বাড়িতে গেলাম, আমার ওই জায়গাটা ভালো লাগেনি। আমি তাকে বুদ্ধি দিয়ে ভাবিকে পুটিয়ে টুটিয়ে আমি কিন্তু মালিবাগে নিয়ে আসলাম। মালিবাগে আমার বাসা ছিল। তার মেয়ের কাবিনের সময় আমি ছিলাম। তবে দুঃখজনক একটা কথা আজকে বলি, বিয়ের দিন আমি ছিলাম না। কেন ছিলাম না জানি না। যখন এই ভিডিওটা দেখি, এখন যেটা দেখায় ইউটিউবে দেখি, সবাই আছে, শুধু নাসরিন নেই। এটা আমাকে দিলদার খুব ভাইয়ের কষ্ট দেয়। বিয়েতে। হ্যাঁ, Somehow যেদিন ভাবি কাবিন আপনাকে হয়, invite করেনি, হ্যাঁ। দিলদার ভাই ইনভাইট করেনি। যেদিন কাবিন হয় সেদিন আমি ছিলাম। কেন এই ব্যাপারটা ভাবি হলো আমার আপা? কান্না করে পড়ে যায়। মাঝখানে একটু প্যাস লেগেছিল, সিনেমায় যেটা হয় পলিটিক্স, কেউ আচ্ছা। ঢুকে গিয়েছিল, ভাবিকে একটা পরামর্শ মানে দিয়েছিল। ফিল্মে আপনি পলিটিক্সের শিকার হয়েছে। আমি সব জায়গায় আমি তো সেই জায়গা থেকে দিলদার ভাই আপনাকে কোনো হেল্প করেনি কিংবা না, আসলে তার পরিবারের থেকে নিষেধ ছিল যে তুমি আর ওর সাথে কাজ করবে না। দেন সে আমার সাথে কাজ করা বন্ধ করলো। ওই যে তখনই আমি বাধ্য হয়ে যে আইটেম সংগুলো আমার ওই যে চোখে পড়লাম। Then ওই আল্লাহ বলে না যে একটা না একটা ব্যবস্থা হয়েই যায়, তখন আমার এই ব্যবস্থাটা হয়ে গেলো। তখন আমি আইটেম সঙ্গে ব্যস্ত হয়ে গেলাম। তারপরে আমি বোনের চরিত্র, মান্না ভাই, সালমান এবং অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে আপনি অভিনয় করেছেন আমরা ভাবি, দেখেছি। ঘর হ্যাঁ, জামাইতে আমি শাবনূর আপার সাথে কাজ ভাবি, করেছেন। হ্যাঁ, অসংখ্য অনেক চরিত্র চরিত্রে। করেছি। কিন্তু ওই যে ঘুরে ফিরে আইটেম গানটার দিলদার ভাইয়ের সাথে আসে, কিন্তু আমি অনেক চরিত্র করেছি, অনেক চরিত্র, মানে সব চরিত্র করেছি, শুধু মাটা বাকি আছে। হ্যাঁ। মাটাও করতে চাই আর 10 বছর পরে। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখনকার ফিল্মে দিলদার নাসরিনদের মতো জুটি দেখা যায় না কেন? জানি না কেন রাখে না, বলে কি মডার্ন হয়েছে। কিন্তু আমি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় শো করতে যাই, তখন বলে কি আপু আপনাদের মতো নেই, মানে আপনারা ছিলেন, মানে একটা প্রাণ ছিল, মনে হয় ছবি দেখি। এই ধরনের এখন আপনারা নাই, সে ধরনের গল্প নেই, সেই ধরনের আর্টিস্ট নেই, আমরা সিনেমা হলে যাই না। আমি কি কেন আর্টিস্ট নেই, নাসরিন আপা এটাকে আপনি স্বীকার করেন কিনা? না না না, ওই আর্টিস্ট না, তৈরি করতে হয়। না না, ওই আর্টিস্ট না, মানে আপনাদের মতো যে মানে যেইভাবে সাজাতো আগে ডিরেক্টররা, যেমন একটা কমেডি চরিত্র থাকবে, হ্যাঁ, একটা গল্প থাকবে, সেই ধরনের বিষয়গুলো এখন নেই। হ্যাঁ, নেই দেখে আমরা সিনেমা হলে যাই না। আর এখন যে সিনেমাগুলো আসে, মানে মনে হয় কি তারা আমাদের আপন কেউ না। এক হয়তো সাকিব ভাই, এছাড়া বাকিগুলো আপন মনে হয় না। এবং আপনারা কিন্তু আগে আর ছবি মনে হয় না, মনে হয় কি নাটক দেখছি। আচ্ছা, এটা এটা বড় বলে। পর্দার মানুষদের কাছে এটা মনে হতেই পারে যে একটা সময় একচিটি অনেক কাজ করেছেন, কিংবা ওই ধারাবাহিকতায় দেখা যেত যে এখন অনেক চরিত্রে আপনি হয়তো কাস্টিং পেতে পারতেন। তো ওই জায়গা থেকে কেন কাস্টিং করছে না, কি বলবেন আপনি এটা নতুন ডিরেক্টরদের কাছ থেকে? তারা নিজস্ব লোক নিয়ে আসে, নিজস্ব যাদের সাথে যাদের সম্পর্ক ভালো আছে তাদেরকে নিয়ে আসে। তারা অভিনয় পারুক বা না পারুক, দর্শক পছন্দ করুক বা না করুক, কিন্তু তাদের পছন্দের তারা ওইটা নিয়ে আসে। আর তারা ফিল করে না যে এটা একটা সিনেমা বানানো হচ্ছে দর্শকের জন্য, এটা তাদের মাথায় নেই। সালমান শাহ, শাবনূরের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? আপনি অসংখ্য কাজ করেছেন তাদের সাথে। সালমান ভাইয়ের কথা বললেই আমার মন খারাপ হয়ে যাওয়ার, কথা বলতে ইচ্ছে করে না। আমি অনেক ভালো ছিল। সেই দিনগুলো আর আসবে কিনা জানি না, তবে সেই দিনগুলোতে যদি যেতে পারতাম তাহলে পৃথিবীর সব কিছু ছেড়ে দিতাম। এবং যেটি শুনলেন যে সালমান শাহ আর কি সুইসাইড করেছে, এটা কি কেমন আর কি বলবো, যে এটাকে আপনারা বিশ্বাস করেন যে সালমান শাহ সুইসাইড করেছে? আপনারা কিন্তু খুব কাছ থেকে তাকে চেনেন, জানেন। আসলে এটা আমি বলতে পারবো না, বাট যেদিন আমার কানে আসলো সেদিন আমি দুপুরে এসছে, দুপুর থেকে রাত 3টা পর্যন্ত আমি জানলার সামনে দাঁড়িয়েছিলাম, এক পায়ে ওইভাবেই ছিলাম। পরবর্তীতে ভোরের দিকে দেখলাম যে আমার 2 পায়ে পানি, এটুকুই দেখলাম। অসুস্থ ছিলাম অনেকদিন, প্রায় 5-6 দিন খুবই অন্যরকম মানুষ ছিলাম আমি, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এটা তখন আমার সাথে কেউ নেই, আমি মাত্র তো চলচ্চিত্রে এসেছি, এটা 2-3 বছরের মাথায় ঘটনাটা। হ্যাঁ, এরকমই। তখন যে আমাকে বোন বলতো, যার গাড়িতে কুলে করে আমাকে বসিয়ে ফার্স্ট
আমি গাড়ি কিনেছি, তুই দেখ, বস, ভাইয়ার গাড়ি কেমন। চারিপাশে 2-4 ডালা খুলে আমাকে দেখালো, লজ্জায় আমি দৌড় দিলাম। তো সেই ভাইটা আমার, আসলে আমি তো ওইভাবে আদর পাইনি, একমাত্র ওই মানে কোনো বড় ভাই আদর করে ছোট বোনকে, সেটা আমি ভাইয়ের কাছেই পেয়েছি। আমি তখন একা থাকি, আমাকে যে কেউ সান্ত্বনা দিবে, আমি যে জানালার পাশে দাঁড়িয়েছিলাম, কেউ যে আমাকে বলবে "ও, ঠিক আছে", একটা সান্ত্বনা দিয়ে আমাকে বসাবে কিংবা বলবে ঠিক আছে খাও কিংবা ভালো মন্দ, এটা বলার কেউ ছিল না। বিকজ আমি ওই বাসাটায় তখন একা থাকি, কেউ আমার সাথে না, আমার ভাই বোন ছিল না তখন আমার সাথে, আমি একা ছিলাম। আসলে বলতে পারবো না, বুঝাতে পারবো না, এই ঘটনাগুলো আসলে বর্ণনা করা আমার পক্ষে সম্ভব না, এতটুকুই বলতে পারছি এই মুহূর্তে। এবং আপনি বলছিলেন আপনিও কিন্তু একা ছিলেন, হ্যাঁ? আর হ্যাঁ। দ্বিতীয় আপার মেয়ে লামিয়া, সেও কিন্তু একা স্ট্রাগল করছে আর কি। লামিয়াকে নিয়ে কি লামিয়াকে আমি বলবেন? ছোট দেখেছি, হ্যাঁ। আমি আমার লামিয়া আর লামিয়ার ভাইটাকে, একটা প্রোগ্রাম ছিল, এটা গুলশানের দিকেই, তখন আপার হাত থেকে আমি একটা পুরস্কার নিয়েছিলাম, অনেক আগের কথা তো, আমিও ছোট, কারণ আমার এতটা মনে নেই, এটুক মনে আছে। লামিয়া আর লামিয়ার ভাইকে ছোট দেখেছি। তারপরে বড় হিসেবে দেখলাম যেদিন আপুর লাশ নিয়ে আসছে এফডিসিতে, সেদিন আমি খুব মানে চিৎকার করছিলাম যে আমি চেহারা দেখতে চাই, আপুকে আমি দেখতে চাই। মানে আপুর তো মানে দেখানোর মতো কোনো মানে অবস্থা ছিল না। তো সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছিল যে কোনোভাবেই মুখ দেখানোটা যাবে না, এটা সম্ভব না আর কি। তো লামিয়া বারবার বলছিল যে আম্মুকে তো দেখানো যাবে না, আম্মুকে তো দেখানো যাবে না, আন্টি আম্মুকে দেখানো যাবে না, আম্মুকে দেখানো যাবে না, আপনি বুঝতে পারছেন না কেন। আমি কোনোভাবেই মানতে পারছিলাম না, মানে আমি খুবই চিৎকার করছিলাম, আমি আপুকে এক ঝলক দেখতেই চাই। তো ওই সময়টা লামিয়াকে দেখেছি, এরপর আমি দেখিনি। রিসেন্টলি লামিয়ার একটা ঘটনা দেখলাম, আমার জানি না কতটুকু কি, তবে খুব খারাপ লেগেছে যে লামিয়া লামিয়া একা তো আছে। নিজে একাই স্ট্রাগল করছে আসলে হ্যাঁ। সবকিছু মিলে। বললো তো যে ভাইটাও বিদেশ আছে, আমি একা আছি, আমার তেমন কেউ নেই। কিন্তু জানি না ওর চাচার ফ্যামিলির কেউ আছে কিনা, মানে ওকে সাপোর্ট দেয় কিনা, আমি তো সেটা জানি না। যেটা অসহায় ফিল করলো সেটাই দেখেছি, আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। যে আপনি ক্যারেক্টারে যা ছিলেন, যা মানে আমরা দেখেছি, আমি সিনেমার তার মানুষ reverse, না, হ্যাঁ। সত্যি কথা, আমি চলচ্চিত্রের মানুষ না, আমি এই জগতের মানুষ না। স্রষ্টা আমাকে কেন এনেছে আমি জানি না, ওটা আমি এই জায়গার মানুষ না, সত্যি কিন্তু কথা। আপনি সর্বোচ্চ জনপ্রিয়তা পেয়েছেন, সেটা তারপরে আমার কেন কাজের যা জন্য, বলছেন? আমি জানি না, বললাম তো, মানে আমি জানি না। আপনার সেরা রোমান্টিক মুহূর্ত কবে, কোথায়, কার সাথে কেটেছিল? সেটা আমার বর্তমান মানে স্বামী, যে তার সাথেই প্রেমও হয়েছে, রোমান্টিক সময়ও হয়েছে, এছাড়া এর বাইরে কারোর সাথেই হয়নি, কখনোই ওরকম কিছু আমার জীবনে আসেনি কিংবা হয়নি। ভাইয়ের সাথে পরিচয়টা কিভাবে, কত সালে? ও চলচ্চিত্রের মানুষই, ও অনেক বছর ধরেই চলচ্চিত্রে কাজ করেছে, মাঝখানে ও মিউজিক ভিডিওতে কাজ করতো। ভাইয়ের নাম কি আমরা জানতে ওর নাম পারি? রিয়েল খান। আচ্ছা, হ্যাঁ, তো আমি এখন বর্তমানে বাইরে শো করি, সেই শোতে আমার একটা হিরো লাগবে, তো ওকে নিলাম কাজে। সেটা কত সালে? এটা আমার তো 2012-তে বিয়ে হয়েছে, 2011-এর ঘটনা আর কি। আচ্ছা, ওকে আমার ভালো লাগলো, ওর বিহেভ, ও কেয়ারিং ছিল, সব কিছু মিলিয়ে মনে হয়েছে যে ছেলেটা ভালো। তারপরে ওদের পরিবারের একজন, ওর খালা, তাদের সাথে আমার আবার জমি কেনার একটা আছে, নেশা আছে। হ্যাঁ। তো ও বলছিল গাড়িতে, তখন আমি বললাম যে কোথায়, সাভারে? বললো হ্যাঁ। তা আমি বললাম আমি কি যেতে উনি কি পারি, জমি দেখতে জমা পারি? কেনা না না বেচার না, ব্যবসা ওর করতেন? খালা আম্মা আচ্ছা। দেখবে। তো আমি গেলাম, তার পরিবার, ওই খালা আম্মা বসে ভাত টাত খেলো, বাচ্চারা ছিল সাথে, আত্মীয় স্বজন ছিল। তখন ওদের সাথে মিশে আমার কেমন জানি একটা মনে হলো যে ফ্যামিলি পেয়েছি, আমার ভালো লাগলো। তো ও যাচ্ছিল, তা আমি ভাবছিলাম যে ও আমাকে নিচ্ছিল না কেন। পরে একটা ড্রেনের মতো, তা আমি পার হতে পারছিলাম না, তো ও বলছিল আপু হাত দেন। আপনাকে আপু বলে ডাকতো ভাই? আমাকে আপু বলে ডাক, মানে আপনার হাজবেন্ড, এখনকার হাজবেন্ড, তখন আপনাকে আপু বলে হ্যাঁ, ডাকতো? যেহেতু আমি চলচ্চিত্রের নাসরিন, আমি একটু সিনিয়র আর্টিস্ট, সে জায়গা হ্যাঁ, থেকে। সেই সম্মানে, তো একদম সিনেমার মতো। হ্যাঁ। তো আমি না কেন জানি একটু তখন হাত দেন বলাতে, আমি একসাথে কাজ করি, তখন আমার তেমন একটা কাজ করি একটা হিরো, যখন বলেছে আমার হাত দেন, তখন আমার হাতটা দেওয়ার পরে জানি কেমন লাগছিল। তখন আমি তো বললো আমি যদি পড়ে যাই, তো আমি হাত ধরে টান দিয়েছে, তখন সামনে যেয়ে দেখে আর একটু কাদা। আচ্ছা, তো বললো যে এইখান দিয়ে হেঁটে যাব কিভাবে, আমার জুতা নষ্ট হবে,
তো ও বললো আপু তাহলে একটু আসেন। মানে কাঁদে নিল, তাই তো? একদম সিনেমার মতো কাঁদে নিল যে একটু নায়ক নায়িকাকে এখন কাঁদে নিয়ে Right, হ্যাঁ, কাঁদা পার করছে। হ্যাঁ ওই তো যাওয়ার পরে শুকনো জায়গা তো পার হয়ে গেলাম, তো ওর খালাম্মা ওরা তাকিয়েছিল মানে একটু ওইদিকে, তো ও লজ্জা পেলো আমিও লজ্জা পেলাম। পরে আমরা দেখলাম, ঘুরে আসলাম, তো একটা ছোট কুয়া, এর উপরে একটা গাছ মানে বেয়ে মানে পাতাগুলো ছড়িয়ে আছে, ডাল টাল, তো সেখানে বসে ওরা পিচিরা সবাই ছবি তুলছে, মানে খালাতো ভাই বোনগুলো। তো ওখানে গিয়ে আমরাও পরে ও একটা ছবি তুললো, আমিও তুললাম। পরে আমার একটু ভালো লাগলো, আমি একটু নিজে নিজে ওর পিছনে বসে একটু ছবি টবি তুললাম। কেমন জানি ওর প্রেমে পড়ে গেলাম। অফারটা দিয়েছিল কে সবাই? আমি ওদের বাসায় গেলাম, কি বললেন? ওর ভাইয়া হারমোনিয়াম বাজাতো, গান শোনালো। আমি গিয়েছিলাম একটা কাজে পাসপোর্টের জন্য, তো ওরা একটু হেল্প করেছে। তারপরে না, সত্যি কথা কি, আমি ছোটবেলা থেকে পরিবার থেকে দূরে, তো আমি ভাই বোনের মধ্যে ছোট, আমি চলচ্চিত্রে অনেকগুলো বছর কাটিয়েছি পরিবারের থেকে দূরে। আসলে ছোটবেলা বাবা মা মারা গিয়েছে, যার জন্য পরিবারটাকে আমি ওইভাবে পাইনি। তখন ওই একদিন দুই দিনই যে পরিবারের সাথে মিশেছি, আমি মনে হয়েছে যে এটাই আমার জায়গা, আসলে এইটাই আমার জায়গা। আমার না মানে তখন মনে হয়েছে যে আমি আমার যদি এরকম একটা পরিবার থাকতো, তখন ওকে না আরো বেশি ভালো লেগে গেল। তারপর আমি উইলিংলি ওকে বললাম। একটু আগে আপনি বলছিলেন যে আপনার হচ্ছে ফ্যামিলিতে কেউ ছিল না, বাবা মা অনেক আগে মারা গেছে, আপনি ফ্যামিলি থেকে ডিটে আছেন। ভাই বোন আমরা 5 বোন, আচ্ছা। এক ভাই। বোনদের মধ্যে আমি ছোট, আমার ছোট ভাই, আর 4 বোনই তখনই মানে যার যার সংসার নিয়ে ব্যস্ত ছিল। আপনি কার সাথে ছিলেন যখন আপনি? আমি মেজু আপার সাথেই ছিলাম। চলচ্চিত্রে আসার পরে আমি তো মেজু আপার থেকে দূরে একা একাই মানে আমার লাইফটাকে একা একাই পার করেছি। তারপরে ভাই বোনদের মধ্যে আপনাদের মিল আছে তো আর কি? দেখা সাক্ষাৎ আছে, মিলটা আসলে আন্তরিকতাটা অনেক কম আছে, মানে আমার দিক থেকে 100% আছে। যেহেতু আপনি ছোট, সবারই আগলে রাখার কথা ছিল যে ভাই বলেন